আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি জিএম মুস্তাফিজুল আলম। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ এবং তার নেপথ্যের কথা নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজনে আজ কথা বলবো সড়ক পরিবহন আইন 2017 নিয়ে। দর্শক, আপনারা জানেন মন্ত্রিপরিষদ আজ এই আইনটির খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। লাইসেন্স প্রদানে কঠোর বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে সড়ক পরিবহন আইন। এই আইনের মাধ্যমে শুধু চালক নয়, তার সহযোগীকেও আনা হয়েছে আইন ও শাস্তির আওতায়। চালকদের লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম আর হেল্পার কিংবা কন্ট্রাক্টরের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতা লাগবে। আইনে লাইসেন্সের নির্ধারিত পয়েন্টের বিধান রাখা হয়েছে, অমান্য করলে সেই পয়েন্ট কাটা যাবে। অধিক অপরাধের ক্ষেত্রে পরোয়ানা ছাড়াও গ্রেপ্তার করতে পারবে পুলিশ। নারী, শিশু ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংরক্ষিত আসনের বিষয়টি মানা না হলেও জেল জরিমানার বিধান রাখা হয়েছে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া সড়ক পরিবহন আইন 2017-তে। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে বুয়েট থেকে যুক্ত হচ্ছেন কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ। তিনি বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এর সহকারী অধ্যাপক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইব যে নতুন যে আইনটি হলো সেখানে আসলে নতুন কি কি এসেছে এবং আইনটি কেমন হলো? ধন্যবাদ। আমরা সড়ক পরিবহন আইন খসড়া যেটা দেখলাম যে এখানে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। তার মধ্যে যেমন ওভারলোডিং বা ওভারটেকিং এর বিষয়গুলো আগে স্পষ্ট ছিল না, বাট এখন এই বিষয়গুলো এসেছে। বেসিক্যালি ওভারলোডিং এর কারণে যদি কোনো আমার স্থাপনা ভেঙে যায়, ব্রিজ ভেঙে যায়, যেটা আমরা খুব কমন একটা প্রবলেম, সেটার ক্ষেত্রে বিষয়গুলো এসেছে। পাশাপাশি কন্ট্রাক্টরের বিষয়টি এসেছে, যেটা পূর্বে ছিল না। ইভেন নিয়োগপত্রের বিষয়টি, যেটা একটা কারণ। এছাড়া ওভার স্পিডিংয়ের বিষয়েও বেশ কিছু নতুন সংযোজন এসেছে। আইনের বিষয়গুলো, শাস্তি এবং সাজার বিষয়গুলো এসেছে। বাট এখানে একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ কিছু অবজারভেশন দিয়েছিলাম লাস্ট আপনার যখন খসড়া আইনটি বিষয়ে আলোচনা হয়। তা আমাদের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে গোল্ডেন আওয়ারের যে বিষয়টি, সেখানে 2 ঘন্টা রাখা হয়েছিল, যেটা হচ্ছে আপনার সারা বিশ্বে এটাকে বলা হয় যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1 ঘন্টার ভিতরে একজন ক্যাজুয়ালিটিকে আমার যেন সার্জারি টেবিলে আমি নিতে পারি, এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার বা 1 ঘন্টা। এবং সারা বিশ্ব এখন এই 1 ঘন্টার উপরও ডিপেন্ড করছে না, তারা কিন্তু এখন আপনার প্লাটিনাম 10 আওয়ার, অর্থাৎ 10 মিনিটের ভিতরে যাতে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ক্যাজুয়ালিটির স্পটে আসতে পারি, সেটার জন্য 10 মিনিটকে ধরা হচ্ছে। বাট এই আইনে আমরা দেখলাম যে গোল্ডেন আওয়ারের সংজ্ঞায় বলা হয়েছে 2 ঘন্টা। আমরা এটাকে 1 ঘন্টা এবং স্ট্যান্ডার্ড রাখার বিষয়ে বলেছি, কারণ সারা বিশ্ব কিন্তু 2 ঘন্টা স্ট্যান্ডার্ড না, 1 ঘন্টা হতে হবে। সেকেন্ড যে বিষয়টা এখানে ওভারলোডিংয়ের ক্ষেত্রে এসেছে, যে আপনার চালককে বা কোনো গাড়ি যদি ওভারলোডিং করার কারণে কোনো স্থাপনা, ব্রিজ, বেইলি ব্রিজ ভেঙে পড়ে, তাহলে ওই চালক বা মালিককে এখানে জরিমানা দিতে হবে। এখানে একটা বিষয় একটু পরিষ্কার হওয়া প্রয়োজন, যেটা হচ্ছে, যেটা আমরা বলেছি যে একটা স্ট্রাকচার ইউজুয়ালি আপনার একদিনে ভাঙে না, এটা প্রতিনিয়ত একটু একটু করে ফেইলিওর হয় এবং একদিন হয়তো এটা একেবারেই কলাপস করে। তো হয়তো গত 6 মাসে আপনার হাজার হাজার ওভারলোডেড গাড়ি এই ব্রিজের উপর দিয়ে গিয়ে একটু একটু করে দুর্বল করেছে। আজকে হয়তো কোনো গাড়ি আপনার ওঠা মাত্রই ভেঙে গেল, ওভারলোড একটা গাড়ি। এখন এই শাস্তিটা আপনার শুধুমাত্র যদি ওই চালককে আমি, বা এখন যে গাড়িটা ওই মুহূর্তে উপস্থিত তাকে যদি দেই, এটা প্রপার স্পেসিফিক হবে না। কারণ হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে সে কিন্তু ইজিলি বলতে পারে যে এই লোডের কারণে এই ব্রিজটা ভেঙেছে, এটা ডিফাইন করাটা খুব কষ্টকর হয়ে যাবে। এক্ষেত্রে আমরা বলেছি আর স্পেসিফিক হওয়া। তৃতীয় যে আরেকটা আমরা অবজারভেশন দিয়েছিলাম সেটা হচ্ছে সিট বেল্ট। এখানে যেটা আমরা দেখি যে প্রথম সারির জন্য সিট বেল্টটা বাধ্যতামূলক করা হয়েছে এবং আইনে এবং শাস্তিও রয়েছে। বাট প্যাসেঞ্জারদের বিষয় কিন্তু পরিষ্কারভাবে কিছু বলা নাই। ইভেন প্যাসেঞ্জারের সিট বেল্ট থাকতে হবে, এই বিষয় একেবারেই অনুপস্থিত। আমরা সেটা বলেছিলাম যে প্যাসেঞ্জার অ্যাটলিস্ট আপনার ছোট গাড়িতে যেন আপনার। সাইফুন নওয়াজ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা কথা বলছিলাম সড়ক পরিবহন আইন 2017 নিয়ে, এবং এই মুহূর্তে আমাদের সাথে বুয়েট থেকে যুক্ত আছেন অধ্যাপক সাইফুন নওয়াজ এবং চট্টগ্রাম থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে এই পর্যায়ে চট্টগ্রামে যেতে চাই। মোজাম্মেল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে নতুন যে আইনটি করা হলো, খসড়া অনুমোদন পেয়েছে, এই আইনটি কিভাবে দেখছেন? এটা যাত্রী কল্যাণে কতটুকু কাজে আসবে? ধন্যবাদ আপনাকে। আমরা মোটা দাগে যেটা দেখি, এটা সরকারের একটা শুভ উদ্যোগ বলে মনে করি। পরিবহন সেক্টরে দীর্ঘদিন যাবত যে বিশৃঙ্খলা চলছিল, এই বিশৃঙ্খলা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি একটা আধুনিক এবং যুগোপযোগী আইন, সময় উপযোগী আইন অত্যন্ত প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে সরকারের যে সদিচ্ছা, সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যেটা বলতে চাই, এই আইনে যাত্রী সাধারণের জন্য যে সমস্ত বিষয়গুলো ক্ষেত্রে যাত্রী সাধারণের অংশগ্রহণ প্রয়োজন ছিল, বিশেষ করে আমরা যদি বলি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। পরিবহনের সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব রাখা হয়নি, এবং সরকার অন্যান্য পরিবহন সেক্টরের সুযোগ সুবিধা নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে যাত্রী সাধারণের নিত্যদিনের যে দুর্ভোগ, এখান থেকে উত্তরণের জন্য সরকারের যে এই আন্তরিকতা ছিল, সদিচ্ছা ছিল, এই সদিচ্ছা এই আইনের মধ্য দিয়ে প্রকাশ পায়নি। আমরা যেমনটি দেখেছি, এই আইনের সবগুলো অপরাধ একই বিবেচনায় নিয়ে এই আইনকে জামিনযোগ্য এবং আপোষযোগ্য করা হয়েছে। এতে করে এই আইনকে অনেক বেশি দুর্বল করা হয়েছে বলে আমরা মনে করছি। পাশাপাশি সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এই যে দুর্বলতার এইখানে আমরা মনে করি আগামী দিনে যে সড়কের যে বিশৃঙ্খলা চলছে, এখান থেকে উত্তরণের জন্য তেমন কোনো ভূমিকা রাখবে না। জি মোজাম্মেল হোসেন, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি থাকুন। আমরা একটু স্টুডিওতে আছেন আমাদের হোসেন আহমেদ মজুমদার, তিনি বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার কাছে জানতে চাইবো যে নতুন আইনটা হলো, সেখানে চালক এবং কন্ট্রাক্টরদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি রয়েছে এবং ফিটনেসবিহীন গাড়ির কথা বলা রয়েছে, জরিমানা এবং জেল জরিমানার কথা বলেছে। আপনারা কিভাবে আইনটাকে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সব দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে প্রথম যে আইনটার কথা আজকে বলা হয়েছে যে ড্রাইভারকে কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং হেল্পারকে 5ম শ্রেণী পাস হতে হবে, তাহলে সরকার মহোদয়রা কি ভেবে নিয়েছেন যে অশিক্ষিত হওয়ার কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে? যদি তাই হয়, তাহলে 1919 সাল থেকে 2017 সাল পর্যন্ত 98 বছরে আপনার বিমান দুর্ঘটনা হয়েছে সারা বিশ্বে 2405 বার, আর এতে মানুষ মারা গেছে 57,873 জন। তাহলে আপনি কি মনে করেন এই যে বিমানের পাইলটগুলো সবগুলো অশিক্ষিত? তাদেরকে কোন শিক্ষায় আমরা শিক্ষিত করব তাহলে বিমান দুর্ঘটনা থেকে বাঁচার জন্য? এই প্রশ্নটা আমি রাখলাম সরকারের কাছে। এরপরে বলা হয়েছে লাইসেন্স যদি জাল হয় তাহলে গ্রেপ্তার করা হবে। প্রশ্ন হচ্ছে এই জাল লাইসেন্সটা কে দিচ্ছে, কার মাধ্যমে পাচ্ছে, দায়িত্ব কার? আমি সঠিক লাইসেন্স পাওয়ার জন্য নিশ্চয়ই সরকারের কাছে প্রত্যাশা করব। বিআরটিএ কর্তৃপক্ষ, আপনি জানেন 1987 সালে বিআরটিএ গঠিত হওয়ার পর আজ পর্যন্ত 57টা সার্কেল অফিসের মাধ্যমে 823 জন জনবল নিয়ে তারা এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। তাদের কতটা লাইসেন্স দেওয়ার ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রশ্ন সাপেক্ষ, দায়িত্ব কিন্তু তাদের। এখন বেসরকারি পর্যায়ে কিছু আছে। বেসরকারি পর্যায়ে গাড়ির সংখ্যা বাংলাদেশে আপনি 2017 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত বিআরটিএ রেজিস্ট্রেশন দিয়েছে 29,18,111টা গাড়ি। এর বিপরীতে লাইসেন্স যদি আপনার হুন্ডা সহ দেওয়া আছে 17 লক্ষের উপরে, তাহলে 17 এবং 29-এর ভিতরে যে ডিফারেন্সটা আছে প্রায় 12 লক্ষ, এই 12 লক্ষ গাড়ি কারা চালাচ্ছে? ধরে নিতে হবে এগুলা জাল লাইসেন্স দিয়ে চালাচ্ছে। তাহলে জাল লাইসেন্স থেকে বাঁচার জন্য আমাদেরকে ধর্ণা দিতে হবে বিআরটিএর কাছে। বিআরটিএ সেই উদ্যোগ আজ পর্যন্ত নিয়েছে কিনা? আমি একটা আইন করব, সেই আইনটা বাস্তবে রূপ কিভাবে দেব, সেই ক্ষেত্র আমার তৈরি আছে কিনা? যদি তৈরি না থাকে তাহলে আইন করে জনগণকে শাস্তি দেওয়ার বা দেওয়ার মানসিকতা তৈরি করার কোনো আমি দেখি না, কার্যকারিতা দেখি না। আমার মনে হয় আমাদের গোড়াতে হাত দিতে হবে। 1-3-2017 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলছেন আমাদের দেশে
227টা ব্ল্যাক স্পট দুর্ঘটনা প্রবণ এলাকা আছে রাস্তায়। এর ভিতরে 27টা সংশোধন করা হয়েছে, 200টি এখনো সংশোধন করা হয়নি। তাহলে কেন করা হলো না, কার দায়িত্ব? আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এখানে দ্রুত গতিতে ওভারটেকিং এর যে বিষয়টা, এটা আসলে মানে কেন, এটা আসলে এই যে প্রতিযোগিতা এবং সড়কে মানুষ মারার যে প্রতিযোগিতা, এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারটেকিং এবং নিয়ম না মেনে। আমি আপনাকে বলি, একটু সুযোগ দিবেন। সেটা হচ্ছে এই যে ওভারটেকিং এটি আছে, আমি অস্বীকার করব না। একটা মানুষ অথবা একজন ড্রাইভার, একজন মালিক কোনোদিন চায় না তার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর দুর্ঘটনায় পড়ে একজন লোক মারা যাক, প্রাণহানি কোনোদিন চায় না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বলিভিয়ার একজন ড্রাইভার তার পাহাড়ি এলাকা দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল বাস, তাতে 56 জন প্যাসেঞ্জার ছিলেন। গাড়ি যখন টার্ন করবে ঠিক সেই সময় ড্রাইভার মনে করলো এখান দিয়ে গাড়ি ঘোরানোটা রিস্কি হতে পারে। সেই প্যাসেঞ্জারদেরকে বললো যে আপনারা নামেন, আমি নিজে খালি গাড়িটা ঘুরাইতে নেই। সব প্যাসেঞ্জার নামানো হলো। নামানোর পরে গাড়িটা যখন টার্ন ঘুরাতে যাচ্ছে তখন গাড়িটা 1000 ফিট নিচে পড়ে গেছে। ড্রাইভার সেখানে নিহত। সেই মানসিকতা প্রত্যেকটি ড্রাইভারের বাংলাদেশেও আছে। একজন ড্রাইভার কোনোদিন একটা পিঁপড়া মারতে চায় না। তাহলে তাদের সম্পর্কে আমি যখন আইন পাস করব, তাদের জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আপনাকে জানতে হবে, আমাকে একটু সুযোগ দেন। সেটা হচ্ছে আমাদের দেশে মহাসড়কের দূরত্ব হচ্ছে আপনার 8060 কিলোমিটার। আপনার টেকনাফ থেকে যদি আপনার একটা বেনাফুলে গাড়ি আসে, আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার কাছে আবার আসবো। দর্শক সঙ্গেই থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিজ 24। আমরা কথা বলছিলাম সড়ক পরিবহন আইন 2017 নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন বুয়েট থেকে অধ্যাপক সাইফুন নওয়াজ এবং চট্টগ্রাম থেকে মোজাম্মেল হোসেন, এবং আমাদের স্টুডিওতে আছেন হোসেন আহমেদ মজুমদার। আমরা শুরুতেই সাইফুন নওয়াজের কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে এই আইনটিতে যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত এবং এটা আসলে কি পরিবর্তন আনতে পারে? ধন্যবাদ। কিছুক্ষণ আগে একজন বললেন, যিনি যে আইনটার ক্ষেত্রে বললেন যে বিমান দুর্ঘটনার একটা এক্সাম্পল দিলেন, যে বিমান দুর্ঘটনা যে ঘটে এবং সেই পাইলটরা প্রশিক্ষিত হওয়ার পরও যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে শিক্ষাগত যোগ্যতার আসার কোনো ফ্যাক্টর না। বাট আমি একটু ওনার সম্মানের সাথেই বলতে চাই, দেখেন বিমান যে রাস্তা দিয়ে চলে, অর্থাৎ আকাশপথে কোনো হাট বাজার থাকে না, আকাশপথে হুটহাট করে পথচারী আসে না। আকাশপথে একটা বিমান যখন চলে তাকে কিন্তু আরেকটা বিমানকে ওভারটেক করার বিষয় নাই এবং মুখোমুখি কোনো সিচুয়েশন তৈরি হয় না। সেই ক্ষেত্রেও যদি একজন পাইলটের অ্যারোডাইনামিক্স পড়ে পাশ করে আসতে হয়, সেখানে আমার সড়কে একটু পরপরই হাট বাজার, বিপরীত দিক থেকে গাড়ি আসছে, ছোট গাড়ি বড় গাড়ি আসছে, এক একটা চালকের পারসেপশন রিয়েকশন এক এক রকম। রাস্তার কিছু সাইন মার্কিং আছে যেটা আকাশপথে কোনো সাইন মার্কিংয়ের বিষয় নাই। সেইটার ক্ষেত্রে যদি চালক বুঝতে না পারে ওই মার্কিংয়ে কী লেখা, সাইনে কী লেখা, ওই চালকের আচরণগত বিষয় কি হতে পারে, এগুলো যদি একজন চালক বুঝতে না পারে, পড়তে না পারে, তাহলে কিন্তু আসলে সে অ্যাক্সিডেন্ট ঘটাবে। সেক্ষেত্রে আমরা এবার একটু যেতে চাই মোজাম্মেল হোসেনের কাছে, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মোজাম্মেল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই আইনটি একটু আগে বলছিলেন যে আসলে একতরফা করা হয়েছে, তো তারপরও আইন হলে সেটা আসলে যদি বাস্তবায়িত হয় অনেক ক্ষেত্রে পরিবর্তন আসে। আপনি কি মনে করেন যে এই আইন বাস্তবায়িত হলে কি পরিবর্তন আসবে? দেখুন, আমি মনে করি এই আইনটি মাত্র মন্ত্রিসভা অনুমোদন করেছে, এখনো সংসদ এটা এর পরে পার্লামেন্টে উঠবে। এই আইনে সরকার চেয়েছে এই পরিবহন সেক্টরকে একটা শৃঙ্খলিত করতে চায়, এটা আমরা জানি। সরকার উচ্চ মহল থেকেও এই আইনটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। আমরা মনে করি এই আইনের যে দুর্বল দিকগুলো রয়েছে এগুলো কাটিয়ে উঠবেন এবং মন্ত্রী মহোদয় বারবার বলেছিলেন একটা কঠোর আইন করবে এবং একটি জনবান্ধব যাত্রী বান্ধব আইন করবে। আমরা মনে করি সরকারের যে এই যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতি আগামী দিনে তারা পূরণ করবে এবং যে দুর্বলতাগুলো আছে এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হবে এগুলো সংযোজন করেই। জি, মোজাম্মেল হোসেন আপনাকে ধন্যবাদ। মোজাম্মেল হোসেন আপনাকে ধন্যবাদ। আমরা একটু আসতে চাই হোসেন আহমেদ মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি আপনি বলছিলেন যে যারা কন্ট্রাক্টর হেল্পার তাদের ব্যাপারে আপনাদের এখানে আপত্তির জায়গাটা কি? আসলে আমার এখানে আপত্তির জায়গা হলে আপনি মনে হয় জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ছিলেন তখন সতীদাহ প্রথা নামে একটা আইন ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত ওর সঙ্গে দিয়ে দেওয়া হতো। আমাদের দেশে এই যে ড্রাইভার এবং হেল্পারের যে ব্যাপারটা আসছে এটা সতীদাহ আইনের মতোই হচ্ছে। হেল্পার কিন্তু গাড়ি চালায় না,
ড্রাইভার গাড়ি চালায়, তাহলে হেল্পারকে কেন 6 মাসের জরিমানা অথবা 25,000 টাকা 50,000 টাকা জরিমানার আওতায় আনা হলো? তাহলে এটি ভেবে দেখার বিষয় আছে। আমার মতে আপনি জানেন এই যে লাইসেন্সের যে বিষয়টা দীর্ঘসূত্রিতা, প্রথমে দিচ্ছে লার্নার, তারপরে দিচ্ছে হালকা, তারপরে দিচ্ছে আপনার ভারী, 6 বছর সময় নিচ্ছে। এটাকে কমিয়ে এনে কিভাবে দ্রুত গতিতে লাইসেন্সের সমাধান করা যায় তার ব্যবস্থা করা। যে কোনো দেশে যে কোনো আইন হতে হবে এটা দেশের মঙ্গলের জন্য অথবা জনগণের কল্যাণের জন্য। আপনার কি মনে হয় এই আইন দেশের কল্যাণের জন্য? এটা দেশের কল্যাণের জন্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে কার্যকর হবে না, কারণ আপনার সঙ্গতিপূর্ণ হয়নি, আপনার স্ট্রাকচার কোনোখানে তৈরি হয় না এখন পর্যন্ত পরিবহন বান্ধব। তাহলে আমি আইনটা কার উপরে প্রয়োগ করব? আমি আগে পরিবহনটাকে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনার জন্য, চলাচলের জন্য ঠিক ব্যবস্থা করে দিয়ে তারপরে আইন করি। যদি না মানে তখন আমি আইন প্রয়োগ করব। এখন কথা কিন্তু হচ্ছে যে সেই আইন স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এখনো বাংলাদেশে সেইভাবে হয় নাই। আইন মানার জন্য যে গাড়ি চালাচ্ছে রাস্তার আইন মানার জন্য তো ন্যূনতম শিক্ষাটা থাকতে হবে। হ্যাঁ, ন্যূনতম শিক্ষা, আপনার চোখটা হচ্ছে বড় শিক্ষা। একজন ড্রাইভার যখন দেখে সামনে একটা গরু পড়ছে, সে ব্রেক করতেছে, যে কোনো আপনার যে সাইনগুলো আছে, রোড সাইনের কথা যে শিক্ষক মহোদয় বললেন, তিনি আমার খুব কাছের মানুষ। এই যে রোড সাইন কিন্তু যে কোনো লোকে চোখে দেখলে চিনে এটা কি আছে, কি হচ্ছে, কি করা উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ, এখানে শেষ করতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন।